নমস্কার, চলে এসেছি পডকাস্টের আরো একটি এপিসোড নিয়ে। আজকে পঞ্চমতম অধ্যায় এবং আজ সাথে আছে আমার আরো একজন প্রিয় ছাত্রী সপ্তমী দে। তো সোজাসুজি চলে যাব সপ্তমীর কাছে এবং আজকে শুনবো সপ্তমীর গল্প, যে সপ্তমীর মিউজিক জার্নি আজকে এই বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে জয়েন করার পর কিরকম চলছে, তার কি সুবিধে কি অসুবিধে সমস্ত গল্পই শুনবো। অবশ্যই তার সাথে সপ্তমীর গানও শুনবো। তাই সোজাসুজি চলো যাই সপ্তমীর সাথে আলাপ করে নিই। নমস্কার সপ্তমী, কেমন আছো? নমস্কার ম্যাম, আমি খুব ভালো আছি ম্যাম। বেশ, আচ্ছা। তো সপ্তমী, তোমাকে আমি জিজ্ঞাসা করি যে প্রথমে তুমি কতদিন হলো তোমার এখানে, মানে এই ইনস্টিটিউটে, আমার ইনস্টিটিউটে কতদিন হয়েছে? 23শে নভেম্বরে আমি এখানে জয়েন করেছি ম্যাম। 23শে নভেম্বর মানে 2024-এর 23শে নভেম্বর? না ম্যাম, 2023-এর নভেম্বরে আমি জয়েন। ও আচ্ছা, 2023-এর নভেম্বর বলছো তুমি। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে 23, ওই 1.5 বছর মতন হলো, তাই তো? এখনো পুরোপুরি 2 বছর হয়নি। তো তোমার, হ্যাঁ, তো তুমি ছোটবেলা থেকে গান শেখো? ম্যাম, ছোটবেলা থেকেই করতাম। তারপরে তো পড়াশুনো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে, মানে তারপর তো যাই হোক পড়াশুনোর পাঠ শেষ হওয়ার পরে বিয়ে হয়ে যাওয়ার পর তো সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি গান বাজনা নিয়ে সেভাবে করা। মানে বাড়িতে সেরকম পরিস্থিতিও ছিল না। শ্বশুর মশাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপরে মানে হঠাৎ করে মানে কোনো বাড়ির কোনো অনুষ্ঠান হলে পরে তখন ওই একসাথে হলে পরে গাওয়া হতো। তো সেখানে অনেকেই বলেছে যে তোমার গলা ভালো আছে, তুমি প্র্যাকটিসটা চালিয়ে যাও। তারপরে ওদের অনুপ্রেরণায় আমি এই মিউজিকটা আবার শুরু করি। আর আপনার ভিডিওগুলো দেখেও ভীষণভাবে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম। মানে ইউটিউবে যেগুলো দেখতাম ভীষণভাবে সেগুলোকে প্র্যাকটিস করে কাজে দিয়েছিল। সেই কারণেই ম্যাম আমি আপনার প্রতি একটা আলাদা রকমের আগ্রহ কাজ করেছিল। তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করি আর ক্লাসটা শুরু করি ম্যাম। শুরু করো, আচ্ছা। মোটামুটি তাই হয়, একটা সময় প্রায় সবারই গল্পই একরকমই হয়ে যায়, যে সংসারের চাপে হয় না, তারপর দীর্ঘদিন পর আবার শুরু করা। তো এই যে একটা লং গ্যাপ তৈরি হয়, তো তাতে কিন্তু ভয়েসের অনেক রকম সমস্যা নতুন করে শুরু হয়, যেগুলো ধরো আগে ছিল না, আগে কখনো ফিল করোনি। তো তোমার সেই ধরনের কোনো সমস্যা তুমি ফেস করেছিলে? হ্যাঁ ম্যাম, আগে আমার গলার মধ্যে যে ব্যাপারগুলো হতো, মানে গান করতে গেলে পরে আগে যেমন ভয়েস ফ্লেক্সিবিলিটিটা অতটা ক্লিয়ারভাবে আসতো না। এখন যেমন সেই রেয়াজগুলো, অনুশীলনগুলো করে করে অনেকটা ভয়েস ফ্লেক্সিবল হয়েছে। নিজের গলার অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। আচ্ছা, তার মানে তুমি বলছো যে গলায় কাজের ব্যাপারটা, মুরগির ব্যাপারটা তোমার ইমপ্রুভ হয়েছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ। তো তুমি একটু, মানে এটা তো ধরো পডকাস্ট প্লাস এটা একটা বলা যায় যে স্টুডেন্টদেরকে একটুখানি জেনে নেওয়া যে তাদের কতটা কি উন্নতি হয়েছে না হয়েছে। তো তুমি যে কোনো একটা মুরগির লেসন তুমি যদি একটু শোনাও, তাতে আমি যদি শুনি তাহলে বুঝতে পারবো যে তোমার কিরকম ইমপ্রুভমেন্ট হয়েছে, বা কোনো যদি সমস্যা থাকে তাহলে সেগুলো আলোচনা করে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি একটা চেষ্টা করছি করার। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা পা ধা নি মা পা ধা গা মা পা রে গা মা সা রে গা নি সা রে ধা নি সা। বেশ সুন্দর, বেশ ভালো গলায় তোমার ফ্লেক্সিবল হয়েছে, অনেকখানি ফ্লেক্সিবল হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার বেশ সুরেলাও হয়েছে। তুমি এটা তানপুরায় গাইলে, তানপুরায় আগে কখনো গেয়েছিলে? ম্যাম, আগে তানপুরায় কখনো করিনি, এই আপনার সাথে করার পরেই মানে এই প্রথম। এই 1.5 বছরের মধ্যে তানপুরায় এরকম ভাবে তুমি এখন গাও? হ্যাঁ ম্যাম, এখন আমি রেওয়াজটা টোটালি তানপুরাতেই করি। আচ্ছা, সুর চিনতে পারো? যে কোনো ধরনের স্বর যদি বলে দেওয়া হয় যে কি কি স্বর গাওয়া হচ্ছে, তাহলে সেটা চিনতে পারো? হ্যাঁ ম্যাম, মোটামুটি ধরতে পারি। হ্যাঁ। আচ্ছা, একটা ছোট্ট করে টেস্ট নিয়ে নি। এটা জি শার্প বাজছে, তাহলে এটা সা, বলো তো এটা কি? আ, পা
বেশ ঠিক। আচ্ছা এটা কি বলো তো? গামারে। এবার এটা পানি ধা। সা মা পা। বা সা রে গা মা পা। গা মা নি ধা পা। তো বাহ, বেশ সুন্দর, খুব সুন্দর, মানে তুমি অনেকখানি বলে দিচ্ছ। হ্যাঁ 99% বলে দিচ্ছ, কিছু একটু আছে। তো যে কোনো গান শুনে তার কর্ডস মানে মাদার কর্ডস সেটা তুমি এখন একটু একটু তোমাদের শেখাচ্ছি আমি। সেটা তোমরা অডিশন গ্রুপে যেহেতু তুমি সিলেক্ট হয়েছিলে, তুমি চান্স পেয়েছিলে এবং সেখানে তুমি করছো, তো এখনো এই বিষয়টা নিয়ে তুমি মোটামুটি একটুখানি বুঝতে পারো যে না কিভাবে কি বের করতে হয়। অনেকটা ক্লিয়ার বুঝতে পারি, অনেকটা। এবং সেটা কতটা ইন্টারেস্টিং সেটা তুমি আগে বলো। ম্যাম প্রচন্ড ইন্টারেস্টিং, মানে রেয়াজ করার জন্য মানে আলাদাভাবে একটা ইন্টারেস্ট কাজ করে যে কখন রেয়াজ করব। আর খুব মানে টেস্ট, মানে এত সুন্দর সুন্দর লেসনগুলো দেওয়া থাকে, বিশেষ করে 3 মাসের যেটা আমাদের ভয়েস থ্রোয়িংয়ের যে লেসনটা দেওয়া হয়েছিল, খুব সুন্দর ম্যাডাম, মানে খুব ভালো এবং আমার দারুণভাবে কাজে দিয়েছে ওটা। ভীষণ সুন্দর। তো অনেকক্ষণ গল্প হলো সপ্তমী, তো আগে এবার একটু তোমার একটা গান শুনে নিই, ঠিক আছে? তারপরে আবার আমরা আলোচনায় না হয়ে আসবো, ঠিক আছে? বলো কি আছে গো তোমারি আঁখিতে। বলো কি আছে গো তোমারি আঁখিতে। আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখিও না দেখা, ও কালো মেঘে বিজলির রেখা। চকিত চাহনি যেন দেখিও না দেখা, কালো মেঘে বিজলির রেখা। বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। তোমারি আঁখিতে, তোমারি আঁখিতে। বা ভীষণই সুন্দর একটা গান এবং যথেষ্ট শক্ত একটি গান। হ্যাঁ, তো তুমি বেশ সুন্দর সেটাকে গাওয়ার চেষ্টা করেছো। সুরের দখল তোমার আগে থেকে সত্যি অনেকখানি ভালো হয়েছে। হ্যাঁ, তো আগামীতে আরো আরো অনেক তোমার বিষয়টা আরো এগিয়ে যাক, আরো যে সমস্ত ছোটখাটো খামতি রয়েছে সেগুলোকে আরো ইমপ্রুভ হোক, এটাই আশা রাখি। আচ্ছা, তো এটা বলো যে তুমি তো মানে চাকরি করো, জব করো। হ্যাঁ, তো জব করে সংসার সামলেও গানটা শেখা যায়, এটা কিন্তু অনেকের কাছে ভীষণ আশ্চর্য একটা ব্যাপার যে ওরে বাপরে বাপ। মানে অনেকে আছেন শুধু হয়তো হাউস ওয়াইফ, মানে আমি কারো মানে কাজকে ছোট করছি না বা বড় করছি না বা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে হ্যাঁ, যে হাউস ওয়াইফ কথাটা একদম ছোট নয়। হাউস ওয়াইফ মানে অনেক কিছু কাজ থাকে, সেটা নয়, কিন্তু মেয়েরা হাউস ওয়াইফ
এটা ওটা জন্মগত, মানে ওটা থাকবেই। হ্যাঁ, মানে মেয়েরা যাই কাজ করুক না কেন তাদের ঘর সামলাতেই হয়, তার সাথে তুমি বাইরেও সামলাবো, অর্থাৎ ঘর বাইরে দুটোকে একসাথে সামলে তারপর মিউজিকে এই জায়গাটা তুমি অ্যাচিভ করেছো, সেটা সম্পূর্ণ রিয়াজ করে তুমি করেছো। এটা এমন নয় যে এক তুড়িতে এটা হয়ে গেছে। তো এটা তুমি করো কিভাবে? মানে তোমার কথা শুনে বাদবাকি যারা এইরকম তোমার জায়গায় রয়েছেন, তারা যারা মনে সুপ্ত বাসনা রয়েছে যে না গানটা শিখলেও হতো, হয়তো সাহস পায় না, কি জানি এত কিছু সামলে করতে পারবো কিনা, তো তোমার গল্পটা একটু শেয়ার করো। গান নিয়ে আমার ছোটোর থেকেই খুবই আগ্রহ ছিল, মানে গান মানে এত ভালোবাসতাম। আর স্কুলেও ম্যাডামরা এই গানের জন্য ভীষণ মানে আমাকে সবসময় বলতো যে এই গানটা কিন্তু তুই রেডি রাখবি, করে রাখবি। তো এই ছোটোর থেকেই এই ভালো লাগা জিনিসটা কাজে ছিল। আর তারপরে আমার বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গাইতে তখন সবাই বলাতে তখন আমার মনে হয়েছে যে না, গানটা আমার করতেই হবে। মানে গানটা আমার যেভাবেই হোক, আমাকে সময় আধা ঘন্টার জন্য হোক কি 15 মিনিটের জন্য হোক, গান আমাকে সময় দিতেই হবে। আর গানটা সত্যি কথা বলতে ম্যাডাম আমি খুব মনে প্রাণে ভালোবাসি। তাহলে এটাই মানে মানে এটাই বোঝা যাচ্ছে যে যদি কোনো জিনিসের প্রতি সত্যি ভালোবাসা থাকা যায় তাহলে সেটাতে সময় দেওয়া যায়, এটা অন্তত আমার মনে হয়। হাজার কাজের মাঝেও সেটা ঠিক সময় বেরিয়ে আসে। তাহলে এটা আজকে যেমন সকালে ক্লাস করতে করতে একজন স্টুডেন্ট বলছিলেন, উনি একটু বয়সী, হয়তো 50+ হবেন, কিন্তু উনি একটা মানে ওষুধ কোম্পানির উনি সিও। হ্যাঁ, উনি অনেক বড় দায়িত্বে রয়েছেন, প্লাস সংসার তো যেরকম আছে তেরকম। তো উনি সেটাই বলছিলেন যে এরকম প্রচুর সময় যায় যেখানে হয়তো আমরা মোবাইলে রিলস দেখতে দেখতে কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটুকু তো রেয়াজে দেওয়া যায়। তো এরকমই একটা ব্যাপার। তাই কত কাজই তো কত অন্যভাবে করছি, কিন্তু মিউজিকে যদি আমি সেই সময়টা ওই দিকে অপচয় না করে যদি আমি মিউজিকটাকে কাজে লাগাই, তাহলে তো সেটাতে আমার নিজস্ব কিছু একটা হয়। সেই থেকেই মানে ম্যাডাম আমি মানে মিউজিকে এই কথাটা না তুমি খুব ভালো বললে যে আমার নিজস্ব কিছু হয়। হ্যাঁ, এই যে নিজস্ব একটা আইডেন্টিটি, অর্থাৎ সপ্তমী যখন গাইবে কোনো গান, তখন সপ্তমী গাইলো, এই যে একটা নিজস্ব প্রাপ্তি, হ্যাঁ, কারো প্রশংসা, এই যে নিজস্ব একটা যে অ্যাচিভমেন্ট, যেটা আমি খেটে নিজেকে এই জায়গায় এনেছি, এই জায়গায় তৈরি করেছি, এর মূল্য অনেকখানি। আস্তে আস্তে আমরা এত সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে যাই যে এই সমস্তগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি। কারণ তোমার আমার ছোটবেলায় এই জিনিসটা ছিল না, তো ভাগ্যিস ছিল না, এখন মনে হয় ভাগ্যিস ছিল না। হ্যাঁ, বেঁচে গেছি এই জন্য। তো সেই সময় এই ব্যাপারগুলোর খুব মানে ব্যাপারটা ছিল যে না ঠিক আছে, সবকিছু সামলেও মানুষ গান করতেন, আবৃত্তি করতেন, নাটক চর্চা করতেন। এই জিনিসগুলো না আস্তে 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 কমে যাচ্ছে। সেখানে সোশ্যাল মিডিয়ায় মানুষ ব্যস্ত হয়ে পড়ছে, নানা ধরনের কাজে কে কি করলো না করলো এই খবর নিতে আমরা ব্যস্ত, কিন্তু আমাদের নিজস্বতার বলে কিছু থাকে না। তো আই থিঙ্ক আজকের এই পডকাস্ট দেখে তোমার মতন যারা রয়েছেন, যারা হয়তো জব করেন, ঘর সংসার সামলান, তারা ইন্সপায়ার হবে যে না, এই সব কিছুর মধ্যে নিজস্বতাটাকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। সেটা গান হোক বা আঁকা হোক, যাই হোক না কেন, যেটাই হোক না কেন। তো এটা খুব তো যাই হোক, খুব ভালো লাগলো সপ্তমী তোমার সাথে আলোচনা করে। তো যাওয়ার আগে তোমার আর কিছু বলার আছে? ম্যাডাম যাওয়ার আগে মানে ম্যাডাম আমার সত্যি কথা বলতে আপনার কাছে এই 1.5 বছর হলো শিখছি। সত্যি কথা বলতে এত ভালো লাগছে, মানে কি বলবো, মনে হয় ক্লাসটা বোধহয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে এত সুন্দরভাবে আপনি আমাদেরকে গাইড করেন, মানে কিচ্ছু বলার নেই। মানে এটাতে আপনাকে মানে অনেকে বলে যে অনলাইনে কি ক্লাস হয়, কিন্তু আমি বলবো অনলাইনে মানে এত সুন্দরভাবে আমরা শিখতে পারছি, অনেক কিছু শেখা হচ্ছে, এটা অন্তত আমার মনে হয়। এই একটা ভালো কথা তুমি তুললে। হ্যাঁ, অনেকের প্রশ্ন এবং আজও অনেকেরই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে অনলাইনে গান শেখা হয় না। হ্যাঁ, এটা হয়তো করোনার সময় যদি আজকে সেই প্রশ্নটা কেউ আমাকে করতো, আমিও হয়তো সেই কথা বলতাম যে হ্যাঁ, অনলাইনে গান শেখা হয় না। কিন্তু অনলাইনে গান শেখানোর জন্য যে টেকনিক বলো, যে স্ট্রাকচার বলো আমি তৈরি করেছি, তো এটা তোমরা প্রুফ করেছো যে হ্যাঁ, অনলাইনে গান শেখা হয়। এটা তোমাদের বিশ্বাস প্রুফ করেছে। তাই আজকে বাবলি বিশ্বাস মিউজিক একাডেমি ওই 2021 সাল থেকে যে শুরু হয়েছে, আজকে 2025-এর অনলাইনের যে জার্নি, তাতে আজকে বাবলি বিশ্বাস মিউজিক একাডেমিতে অন্তত 700-র কাছাকাছি স্টুডেন্ট এখন এই মুহূর্তে রয়েছে।
জড়িত রয়েছে। তো সুতরাং অনলাইনে হয়তো কিছু তো নিশ্চয়ই হয়, নইলে সত্যি কথা বলতে অনলাইনে মানে একটা সুবিধা কি যে আমরা যখন শিখছি এরপর সেটার একটা ভিডিও পাঠিয়ে দেওয়া, মানে পিডিএফ করে পাঠানো হয়। এবার হয়তো আমার কোনো জায়গায় একটু খটকা মনে হচ্ছে বা ওই জায়গাটা আমার যে এই জায়গাটা কি এরকমই ছিল, তখন সেটা আমি আবারও শুনে নেওয়ার সুযোগটা পাচ্ছি, সেটা তো অফলাইনে পাই না। তা অনলাইনে আমার এইটা যার জন্য খুব ভালো একটা মানে সুবিধা হয়েছে। হ্যাঁ, এখন আমাদের সবকিছুই আমাদের ডিজিটাল, তো গান বাজনা শেখাটাও ডিজিটালের জায়গায় অবশ্যই এসেছে। হ্যাঁ, তবে দেখতে হবে যে তাতে লাভ হচ্ছে কিনা। তো লাভ হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদের বিশ্বাস, তোমাদের পরিশ্রম আমাকে সেই উত্তর দিয়ে দিয়েছে, সেই নিয়ে আমার আর কোনো ডাউট নেই। এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সপ্তমী, খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। ম্যাম, আমারও খুব ভালো লাগলো আপনার সঙ্গে মিট করে। আজকের এই পডকাস্ট খুব ভালো লাগলো, আর অবশ্যই তোমার গান ভীষণ ভালো লাগলো। এই রকম সুন্দর সুন্দর গান শোনাতে থাকো আমাদেরকে, তোমার আশেপাশের দর্শকদের শোনাতে থাকো, আরো অনেক ভালো গাও, এটাই কামনা রাখি। তাই তোমার সাথে দেখা হবে আবার অন্য ক্লাসে। ভালো থেকো। নমস্কার।